সবকিছু ঠিক আছে কিনা এই জানাও না, সবকিছু জানাবে। যেমন ধরো আমরা একেবারে শুরু থেকে শুরু করব। এটা ভাষা, ধ্বনি ও বর্ণ। কি কি ভাষা, ধ্বনি ও বর্ণ আগে জানাতে হবে। সব কিছু ঠিক আছে কিনা, আমাদেরকে শোনা যায় কিনা, আমাদেরকে দেখা যায় কিনা, হ্যাঁ এটা একটু জানাও। ঠিক আছে, সব ক্লিয়ার? হ্যাঁ বলো। সব কিছু যদি ক্লিয়ার থাকে, ওকে, এভরিথিং ইজ ওকে, ইয়েস অর নোট, ইয়েস অর নো জানাও। ইয়েস অর নো দ্রুত জানাতে হবে, কমেন্টগুলো পড়বো, তাড়াতাড়ি বলো সব ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়েস, দেখি কেউ কিছু বলে কিনা, তাড়াতাড়ি। আমি কমেন্টগুলো পড়তেছি। ইয়েস, ওয়াও, থ্যাংক ইউ। ফেরদৌসকে ধন্যবাদ। ইয়েস নীলুফার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেখো এবার আমরা আলোচনায় যাচ্ছি। আর একটা প্রশ্ন এসেছিল, দেখো হেডলাইনটা লিখো, ভাষা, ধ্বনি ও বর্ণ। প্রশ্নটা এসেছিল বাংলা ভাষার বয়স কত, বা অবলিক, আচ্ছা এটা গেল একটা। এখানে আরও প্রশ্ন, এই যে বাংলা লিপির উৎস, আচ্ছা এরপরে দেখো বাংলা লিপির উৎস, এরপরে বাংলা ভাষার পূর্ববর্তী স্তর, এরপর কোন মূল ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উদ্ভব। ঠিক আছে, বাংলা লিপির উৎস, বাংলা ভাষার পূর্ববর্তী স্তর, কোন মূল ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উদ্ভব, এগুলো তোমার অজস্র প্রশ্ন এখানে। ঠিক আছে, ওকে, তো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, অনেকেই যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন এই জায়গাটাকে একটু ঠিক করি, তারপরে আমরা আলোচনায় যাব। দেখো সরি, যদি তোমার প্রশ্ন আসে বাংলা ভাষার বয়স কত, বাংলা ভাষার বয়স কত, উত্তর বলতে হবে। উত্তর হলো প্রায় 1000 বছর। তাহলে বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। ঠিক আছে, প্রায় 1000 বছর এটা আসবে। এখন যদি আসে, খেয়াল রেখো কিন্তু, এটা আমি যাব আলোচনায়। তাহলে তোমরা এই প্রশ্নটা সবার জন্য কমন হয়ে গেল। বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। বাংলা সাহিত্যের বয়স কত? প্রায় 1000 বছর। বাংলা সাহিত্য কত বছরের পুরনো? প্রায় 1000 বছর। বাংলা ভাষা কত বছরের পুরনো? প্রায় 1000 বছর। চর্যাপদের বয়স কত? প্রায় 1000 বছর। এই সম্পর্কিত, অর্থাৎ এই রিলেটেড যত প্রশ্ন হবে এর উত্তর একই রকম হবে, 1000 বছর। তাহলে আমি এই অংশটা মুছি। এবার এটা খেয়াল রেখো, আমি ধীরে ধীরে ডিটেলস আলোচনা যাব। এবার লিপি দেখো, কোন লিপি থেকে আসছে লিপি। এই যে আমরা যে আজকে বাংলাটা লিখি না, এটা দেখো লিপি, বাংলা লিপির কোথা থেকে আসছে? এই যে ব্রাহ্মী আছে না, ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির দুটি রূপ, একটি খরস্টি, একটা হলো কুটিল। অধিকার যাব না, এটা কুটিল রূপ। ব্রাহ্মী লিপির কুটিল, অধিকার লাগবে না তোমার, রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। তাহলে ব্রাহ্মী লিপি দুটো রূপ, এর মধ্যে একটা কুটিল রূপ, কুটিল রূপ থেকে বাংলা। এটা এই লিপির মূল বৈশিষ্ট্য হলো এটা বাম দিক থেকে লেখা হয়। এটা লেখা হয় কোন দিক থেকে? কুটিল রূপ
বাংলা লিপি এটা লেখা হতো বাম দিক থেকে। ওকে, এখন যদি প্রশ্ন আসে, এখন যে বাংলা লিপি থেকেই বাংলা ভাষার উদ্ভব, বাংলা লিপির উদ্ভব, সেটা আমরা জানলাম কীভাবে বুঝলাম? তোমরা কি সম্রাট অশোকের নাম শুনেছো? অশোকের নাম, সম্রাট অশোক, তার যে অনুশাসন, এখন যে কোনো আদেশ কিভাবে পাঠানো হয়? আদেশ পাঠানো হয় কীভাবে? চিঠির মাধ্যমে। তখন পাথর খোদাই করে ওখানে আদেশ লেখা হতো, আদেশপত্র পাঠাতেন, সেটাকে অনুশাসন বলা হয়। সম্রাট অশোক তার অনুশাসনগুলো পাঠাতো ব্রাহ্মী লিপিতে। তাহলে সম্রাট অশোক তার অনুশাসনগুলো পাঠাতো কোন লিপিতে? এই ব্রাহ্মী লিপিতে পাঠাতো অশোক। ঠিক আছে, তাহলে ব্রাহ্মী লিপিতে কে পাঠাতেন? অশোক। অশোকের অনুশাসনগুলো, আদেশগুলো, শাসনগুলো কোথায়? ব্রাহ্মী লিপিতে করা হতো। এটুকু মনে থাকবে। তাহলে বাংলা লিপি কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। কোন রূপ থেকে? কুটিল রূপ। ব্রাহ্মী লিপিকে ব্যবহার করেছেন সম্রাট অশোক তার অনুশাসনে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এর মধ্যে যদি প্রশ্ন আসে, স্যার সবাই ঠিক, আজকের ক্লাসটি যদি শেয়ার হয় আর সবচেয়ে বেশি সংখ্যক দর্শক দেখে, তাহলে জমজমাট ক্লাস নেব। পরবর্তী ক্লাসগুলো সব এক্সক্লুসিভ ক্লাস এরকম দিব আমরা গ্রুপে কিছু। ঠিক আছে, এবার তাহলে মূল আলোচনাটা দেখো। কোন ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভব? ভালো করে বুঝে নাও, প্রশ্ন উল্টাপাল্টা আসলে যেন তুমি আনসারটা পারো। মূল ভাষাটা হলো, এর আগে কিন্তু আর কোনো ভাষা পাওয়া যায়নি, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় দুইটা অংশ খেয়াল রেখো, একটা হলো কেন্তু, আর একটা হলো শতম। একটা কেন্তু, একটা শতম। ঠিক আছে, ইন্দো ইউরোপীয়, এটা রস্যু, ইউরোপীয়, দুইটা কেন্তু শতম। এই শতমের দেখো, তাহলে বাংলা কোন মূল ভাষাগোষ্ঠী থেকে? ইন্দো ইউরোপীয়। কেন সে কথা বলতেছি। শতম দেখো, এখান থেকে যেটা হলো, এটা প্রাচীন ভারতীয় আর্য, এটাকে কেউ কেউ সংস্কৃত বলেছেন। এখান থেকেই কিন্তু পরিবর্তনের মাধ্যমে। এরপরে আছে মধ্য ভারতীয় আর্য, এরপরে হলো নব্য ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। এরপরে হলো দেখো, এইখান থেকে আরও পরিবর্তন হতে হতে আসছে দেখো বঙ্গ কামরূপী। আচ্ছা, এই যে প্রাকৃত আরও পরিবর্তন হয়ে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ী অপভ্রংশ, মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ। এরপরে হলো বঙ্গ কামরূপী, তারপরে এই বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উদ্ভব। এখন একটা বিষয় তুমি দেখো, এই যে এত গভীরে যাওয়া লাগবে না, তোমার কি কি আসবে আমি বলতেছি। বঙ্গ কামরূপী, সেইখান থেকে দুইটা ভাষা, এটা বাংলা, একটা হলো অসমীয়। আসামের ভাষা যদি তোমরা কখনো শোনো, আসামের ভাষা আর বাংলা ভাষা এই দুইটা কাছাকাছি, তাহলে অসমীয় এবং বাংলা এই দুইটাকে সহোদর ভাষাগোষ্ঠী বলা হয়। সহোদর, একই মায়ের উদর বাংলা।
এটা কোত্থেকে আসছে? এটা আসছে বঙ্গ কামরূপী থেকে, ঠিক আছে? তাহলে ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, একটা কেন্তুম একটা শতম। শতমের একটা অংশ প্রাচীন ভারতীয় আর্য, এবার মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, এখান থেকে প্রাকৃত অপভ্রংশ বঙ্গ কামরূপী হয়ে বাংলা ভাষার উদ্ভব, ঠিক আছে? এই হলো তোমার মূল অরিজিনটা, এখানে আমি আলোচনা করলাম, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন কি হবে আর তুমি আনসার কি দিবা সেটা আমি বলতেছি তোমাদেরকে, কিন্তু তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকে লাইভটি যারা যারা শেয়ার দিবে তাদের প্রত্যেকের জন্য আজকে দেওয়া হবে, দেওয়া হবে, যেন সবাই প্রথমবারেই সরকারি চাকরিতে হয়ে যায় সবার, ঠিক আছে? প্রথমবারই। তাহলে আমরা এবং জানাবে তোমরা যে স্যার দিয়েছি, কারণ একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এখন প্রশ্ন কী হবে দেখো, বাংলা ভাষা কোন মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কয়টা থাকে? দুইটা, একটা কেন্তুম একটা শতম। হ্যাঁ, বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বঙ্গ কামরূপী। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে? প্রাকৃত ভাষা, খেয়াল রাখবা। তাহলে বাংলা ভাষা মূল হলো ইন্দো ইউরোপীয়, মূলত কোন ভাষা থেকে? প্রাকৃত। প্রাকৃত হলো মানুষের মুখে ভাষাটা পরিবর্তন, প্রাকৃত, ঠিক আছে? কোন ভাষা থেকে আসছে? প্রাকৃত বলবা। আর বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উদ্ভব, ঠিক আছে? ওকে, এটুকু তো বলতে পারি আমরা। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? জয় খাতুন। আর সবার কমেন্টও তো পড়তে পারলাম না। তাহলে ইন্দো ইউরোপীয় শতম শাখার প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব, পূর্ববর্তী স্তর বঙ্গ কামরূপীয়। আর বাংলা ভাষার ভাই হলো অসমীয়, অর্থাৎ সহোদর, একই মায়ের গর্ভে। তাহলে আমরা বর্ণ দেখালাম, লিপি আর ভাষা। এবারে আসো আমরা মূল আলোচনায় চলে যাব, কি কি প্রশ্ন হয় আর আমরা কি কি আনসার করব, খুব গুরুত্ব। প্রথম আসো ধ্বনি, বর্ণ আর অক্ষরের মধ্যে তফাৎ। ধ্বনি হলো উচ্চারণ, বর্ণ হলো লিখিত রূপ, আর অক্ষর কি বলো তো? অক্ষর হলো সিলেবেল। অক্ষর তোমরা কেউ বলতে পারবা অক্ষর কয়টি? একটা অপশন দিই, সবাই আনসার করো তো, অক্ষর কয়টি? এই যে অক্ষর কয়টি? 2টি, 7টি, 11টি? 7টি, 11টি, 25টি, 50টি? অক্ষর কয়টি? 7টি, 11টি, 25টি, 50টি? বলো অক্ষর কয়টি? অক্ষর কে বলতে পারবে? আনসার করো দ্রুত, অক্ষর কয়টি? যদি অক্ষর বুঝতে পারো তাহলে আমি বুঝবো তোমরা বুঝে ফেলছো আনসার। অক্ষর কয়টি বলো? অক্ষর, অক্ষর অলরেডি একজন বলে ফেলছে, মাছুমা খাতুন। ওয়াও, অক্ষর 2টি। অক্ষর কয়টি? অবসরের উত্তর দেইনি না, অক্ষর হলো 2টি, একটা বদ্ধাক্ষর, একটা বদ্ধাক্ষর আর একটা হলো মুক্তাক্ষর। অক্ষর কয়টি? অক্ষর একটা বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। অক্ষর কি? অক্ষর হলো এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর। এক প্রয়াস অর্থাৎ বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর। এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর। অক্ষর 2টি, একটা বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। বদ্ধাক্ষরে মুখ বন্ধ হয়ে যাবে, দেখো, হঠাৎ, দয়বাত, রাত, আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে। আমি বইন ফুল গো সন্দে সন্দে দুলি আনন্দে, আমি বইন ফুল গো। মুখ খুলে গেলে মুক্তাক্ষর, আর মুখ বন্ধ হয়ে গেলে বদ্ধাক্ষর। তাহলে অক্ষর 2টি। আর বর্ণ কয়টি? বর্ণ বাংলায় বর্ণ হলো 50টি। হ্যাঁ, আর ধ্বনি, ধ্বনি নিয়ে কথা হবে আজকের ক্লাসেই, ঠিক
ঠিক আছে? তাহলে অক্ষর 2টি, বর্ণ 50টি, এর মধ্যে মৌলিক যৌগিক, এটা নিয়ে আমি আলোচনায় আসব। সবাই ভিডিওটি, আজকের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। এবার আসো, ঠিক আছে, ভাষা। আমরা যে কথা বলি এই কথাটা হলো কিন্তু বাক, আর যেটা দিয়ে বলি সেটা হলো যন্ত্র। একসঙ্গে যখন হয়ে যাবে সে হলো বাকযন্ত্র। বাকযন্ত্র দেখো, বাকযন্ত্রের স্বল্পতম এটা দরকার নেই, এটা বাকযন্ত্র, তাহলে বাক এবং যন্ত্র ক গ হয়ে গেল না। বাকযন্ত্রের সাহায্যে, খেয়াল রেখো, উচ্চারিত, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিতর পরে কোন পর্যন্ত দেখা যায় একটু দেখে নি, দাঁড়াও। উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। উচ্চারিত, 3 3 3, একটু এরিয়াটা দেখে নিলাম। এটা পুরোটাই দেখা যাচ্ছে, এটা একটা দেখা যাচ্ছে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। ঠিক আছে, মনে থাকবে। এবার যদি প্রশ্ন আসে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা রয়েছে, দেখো তুমি আনসার করবা বর্তমান পৃথিবীতে প্রায় 3,500-এর বর্তমান পৃথিবীতে 3,500-এর ওপর ভাষা প্রচলিত রয়েছে। কতগুলো? 3,500-এর ওপর ভাষা প্রচলিত রয়েছে। ঠিক আছে, এবার দেখো ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত বলো তো? বাংলার স্থান ষষ্ঠ। নতুন বই অনুযায়ী ষষ্ঠ দিতে হবে। তাহলে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে? 3,500-এর উপরে। ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত? ষষ্ঠ। এখন যদি তোমার প্রশ্ন আসে যে কত লোক বাংলায় কথা বলে, কে বলতে পারবে? বলো, কে বলবে? সবার কমেন্টগুলো আমি পড়তে পারতেছি না, কারণ সময় লাগবে তো। এর থেকে আমি আলোচনা করে যাই, তোমাদের প্রশ্ন থাকলে কটা সবাই করো। ঠিক আছে, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান কত? ষষ্ঠ। ওকে, কত লোক বাংলায় কথা বলে এটা নিশ্চিত করে বলার উপায় নেই, তবে ধারণা করা হয় প্রায় 35 কোটি লোক বাংলায় কথা বলে। তাহলে বর্তমান পৃথিবীতে প্রায় 3,500-এর উপর ভাষা প্রচলিত রয়েছে। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান ষষ্ঠ, আর এর হলো প্রায় 35 কোটি লোক বাংলায় কথা বলে, এটা ধারণা করে নেওয়া হচ্ছে। এটুকু মনে থাকবে তো। এবার দেখো আলোচনায় যাচ্ছি, মূল আলোচনা কিন্তু একটা একটা করে, কারণ এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন থাকেই। ঠিক আছে, আর এখন সুবিধাটা হলো তুমি যদি পুরোপুরি ক্লাসটা করো তাহলে এখান থেকে কমন ফেলতে পারবে ভাষা। এবার আসো ধ্বনি। এই ধ্বনির মধ্যে কত ঝামেলা দেখো। এখন যে ধ্বনিটা লিখবো সেটা হলো এটা, আর ধ্বনি যদি এটা কখনো দেখো তাহলে তুমি বড়লোক বলবা না, বলবা কি এটা বৃত্তশালী, এটা বৃত্তশালী। আর এই ধ্বনিটা কি বলতো? এই ধ্বনি হলো যুবতী। এই ধ্বনি কি? যুবতী। তুমি গান শুনছো কিন্তু বুঝো না, এই ধ্বনি কি? যুবতী। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা
নাচো তো দেখি, এই ধ্বনি হলো যুবতী। তাহলে ধ্বনি দেখো, ধ্বনিটা হলো উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ঠিক আছে, ধ্বনি কাকে বলে বলো তো? বলো। আমরা চাচ্ছি আজকে আরও শিক্ষার্থীরা বাড়বে, আরও যারা যারা শেয়ার দিচ্ছে, শুধু জানো কে কে শেয়ার দিচ্ছ, প্রত্যেকের জন্য দেওয়া হবে, আজকের আশীর্বাদ হবে। ঠিক আছে, ধ্বনি দেখো, উচ্চারণ বা আওয়াজের, উচ্চারণ বা আওয়াজের আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। এবার দেখো বর্ণ। এবার কি হলো? বর্ণ। বর্ণ হলো ধ্বনির সাংকেতিক, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এটুকু তো পারবা। ধ্বনি কাকে বলে? উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা দেব? যদি তোমরা বলো তাহলে দিব, এবং এটা ব্যাখ্যা করব। উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি দেখো। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। উপাদান, সরি উপাদান না, উপাদান। ভাষার মূল উপকরণ হলো বাক্য। বাক্যের মৌলিক অংশ শব্দ। এবার দেখো ভাষার মূল উপাদান কি? ধ্বনি আসলে ধ্বনি, আর বর্ণ আসলে বর্ণ দিবা, দুইটা আসলে ধ্বনি দিবা, কারণ পৃথিবীতে ধ্বনি আগে আসছে। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ হলো বাক্য, বাক্যের মৌলিক অংশ শব্দ। এখন প্রশ্ন হতে পারে, স্যার উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি? উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি? ঠিক আছে, দেখো আমার হাতে একটি কলম আছে না, কলম, এটা লেখার উপকরণ, এটা লেখার উপকরণ। কি কি উপাদানে গঠিত হয়? কালি, প্লাস্টিক, নানান উপাদানে গঠিত এটি একটি উপকরণ। তাহলে উপকরণ হলো ব্যাপকার্থে, আর উপকরণ হলো ক্ষুদ্রার্থে। উপকরণ আর উপাদান। তাহলে ভাষার মূল উপকরণ বাক্য, আর উপাদান হলো ধ্বনি বা বর্ণ। এবার আসো বাক্যের মৌলিক অংশ শব্দ। এবার আমরা মূল আলোচনায় যাচ্ছি। দেখো বাংলা ভাষায় দু প্রকারের ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় কি রয়েছে দেখো, বাংলা ভাষায় দুই প্রকারের ধ্বনি রয়েছে। এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় দু প্রকারের ধ্বনি রয়েছে, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। যদি প্রশ্ন হয় বাংলা বর্ণমালায় মোট বর্ণ কত? বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি। কয়টি বলো তো? 50টি। এর মধ্যে 11টি হলো স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি বলো তো?
ব্যঞ্জন বর্ণ হলো 29টি হলো ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা আর 10টি হলো মাত্রাহীন। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি, এর মধ্যে 11টি স্বরবর্ণ, 39টি হলো ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে আবার 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা আর 10টি হলো মাত্রাহীন। কেউ কেউ জিজ্ঞেস করে স্যার এর মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? এটা খুব কমই আসে, তাও আমি আলাদা করে দেব। তাহলে এটা একটু খেয়াল রেখো। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। 50টি হলো মোট বর্ণমালায় মোট বর্ণ। ও একবার প্রশ্ন ছিল বাংলা বর্ণমালা কয়টি? বর্ণমালা একটি। বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালা একটি। আর বর্ণ 50টি। 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ, 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা, 10টি মাত্রাহীন। ওকে, তাহলে এটা গেল। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার। ওয়াও, এবারে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 100 ক্রস করলো। এবার আমরা খুশি হয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গেল, আমরা খুশি হয়েছি। ঠিক আছে, আমরা আলোচনায় যাচ্ছি কিন্তু। এবার দেখো, এখন স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? স্বরধ্বনি দেখো, স্বরধ্বনি। সবার আগে এসো, স্বরধ্বনি। ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস চালিত বাতাস মুখ বিবর থেকে, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত কমা আঘাতপ্রাপ্ত, দেখো স্বরধ্বনি কাকে বলে? আমরা খালি জিজ্ঞেস করলেই কি বলি? যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাই স্বরধ্বনি, তাই বলি না? ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই ব্যঞ্জন ধ্বনি। আসল ঘটনা দেখো কি, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত, যদি কোথাও বাধাপ্রাপ্ত কমা আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত না হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, এখানে একটা ঝামেলা আছে, সেটা বলবো না। যে সকল ধ্বনি উচ্চারিত হয়, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত, আঘাত বা ঘর্ষণপ্রাপ্ত, এখানে প্রাপ্ত কথাটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত না হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। দাঁড়িয়ে দাও। এবার দেখো কার স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন আ সমান সমান আকার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন আ সমান সমান আকার।
এবার আসো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি এটা কি দাঁড়াচ্ছে দেখো, ফুসফুস। এবার দেখো এখানে একটা সমস্যা আছে, তাহলে ওটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে না, আর এটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত। ফুসফুস তাড়িত বাতাস, বাতাস মুখ বিবর থেকে, মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যেতে, বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও, বেরিয়ে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত কমা, এগুলো সব স্ক্রিনশট দিয়ে লেখো, নাহলে লিখে নাও। খেয়াল, বাধাপ্রাপ্ত কমা আঘাতপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয়ে, ঘর্ষণপ্রাপ্ত হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, উচ্চারিত হয় তাকে বলা হয়, তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত কমা আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয় যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, এবার আসো, একটা ঝামেলা আছে, এটা কার, এটা আসো ফলা। এখানে যাবে না কোথাও, আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবেই, ভুল করেও হলেও হবে, হবেই। বাংলা ছবির কে কোথায় আছে সবাইকে দেখাবো আজকে। এবার দেখো এটা কার, কার নিয়ে কথা হবে আজকে। হ্যাঁ, আর একটা জিনিস শেখাবো, ফলা। এবার দেখো ফলা, ফলা, ফলাটা কি, ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন জ সমান সমান জফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন জ সমান সমান জফলা। তাহলে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত যে সকল ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় ফলা। যেমন জ সমান সমান জফলা। এখন একটা ঝামেলা আছে, সরল ব্যঞ্জন আমরা এটা তো তোমাদেরকে বুঝালাম, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা দেখো। সেটা হলো কার 10টি, এটা নিয়ে কথা হবে। ফলা 6টি, ফলা কয়টি, ফলা 6টি। দেখো কার 10টি ওটা দেখো, এটা তুমি পারবে। আকার, রস্যিকার, দীর্ঘিকার, কিন্তু একটা ঝামেলা আছে। রস্যকার, দীর্ঘকার, রিকার, হ্যাঁ, একার, একার, ঐকার, ওকার, ঔকার। কার কয়টি, 10টি। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। বলো আমার সঙ্গে, বলো যত কার ব্যঞ্জনের পর, বলো যত কার ব্যঞ্জনের পর। হ্যাঁ, বলো বুঝি নাই। দেখো এই যে আকারটা, এটা কিন্তু ব্যঞ্জনের পরে হয়। বাবা এটা আগে হয়, দিদি হ্যাঁ এটা পরে হয়। নিচে হয়, নিচে হয়, নিচে হয়, আগে হয়, আগে হয়, দুপাশি হয়, দুপাশি হয়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যত কার ব্যঞ্জনের পর, যত কার ব্যঞ্জনের পর। বলো বুঝি নাই। ওকে, আচ্ছা একটা মজার বিষয় হলো গার্ডিয়ানের কিন্তু নতুন ব্যাচে ভর্তি চলছে, অনলাইন এবং অফলাইন। অফলাইনে মাত্র 7,500 টাকা আর অনলাইনে 3,500 টাকা। এটা শীঘ্রই নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের। আর এই পেজে, এই গ্রুপের সাথে যুক্ত হয়ে নতুন নতুন ক্লাসগুলো করো, তোমরা দেখো।
আবারও বলছি যে এই সুযোগটা খুব কম সময়ের জন্যই। অফলাইন আমাদের হলো 7,500 টাকা, আমাদের নীলক্ষেত অফিসে ক্লাস হবে, আর অনলাইন 3,500 টাকা। ঠিক আছে, পূর্ণাঙ্গ কোর্স, দেশসেরা শিক্ষকগণ ক্লাস নেবেন, কোর্স ম্যাটেরিয়াল সব কিছু এক্সাম এর মধ্যেই। ঠিক আছে, তাহলে যত কার ব্যঞ্জনের পর বলো বুঝি নাই। এই যে দেখো বাবা, বাবা পরে লিখছি কিন্তু। এবার দেখো দেশে, তুমি বলবো স্যার আপনি না বললেন পরে, এ তো আগে লেখা হলো। আগে লেখা হয়েছে কিন্তু এটা পরের। কীভাবে দেখো, ভালো করে বুঝে নাও, না হলে কিন্তু পরের ক্লাসে সন্ধি প্রত্যেকগুলো ঝামেলা হবে। আগে যদি এ হয় তাহলে কী হবে, এ দ এ স, আমি তো এ দ এ স লিখিনি, আমি দ এ স এ, হ্যাঁ, দেশ এ, দেশ এ, তাহলে আগে দ পরে এ, দেশ এ। কিন্তু আগে লিখলে এটা হবে না কিন্তু, দেশে। আরেকটু ধরন দিতে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, আগে কি এ, হ্যাঁ, না আগে হবে না, আগে ও হবে না, তাহলে আগে হলে এ বেউ, আগে হলে ও ব, আগে ব তারপরে ও, দুপাশেই লেখা হলো সুবিধার জন্য বউ। যদি বউ সাজো গো আরো, তাহলে যত কার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক দুপাশে হোক, হ্যাঁ, তোমাকে মনে রাখতে হবে যত কার ব্যঞ্জনের পর, যত কার ব্যঞ্জনের পর। ঠিক আছে, এটা তো পারবে? হ্যাঁ বলো সবাই, জি স্যার। এবারে দেখো, তাহলে কার নিয়ে আর কোনো ঝামেলা নেই। এবারে আসল জায়গায় যাব, মৌলিক আর যৌগিক। কেউ কি বলতে পারবা, যদি যাদের আগে ক্লাস করেছো যারা করনি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই আনসারটা দাও, আমি সবারটা পড়বো, দ্রুত দিলেই। বলো তো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? এইটি একটা প্রশ্ন জবাব দাও, বাকিটা আমি বলে দেব। মৌলিক, হ্যাঁ, এই উত্তর কি হবে? কে আনসার করবে তাড়াতাড়ি? চার 25টি, কেউ 2টি। দেখো যৌগিক স্বরধ্বনি, আগে আসো মৌলিক, আমি উত্তর দিচ্ছি। যারা আনসার করেছে ধন্যবাদ সবাইকে। সবার আগে দেখো মৌলিক, মৌলিক আমি দেখেছি সবারটা। মৌলিক স্বরধ্বনি 7টি, কী কী দেখো? অ, আ, রস্বই, রস্যু, এ, ও, এ, এটাও আ, এটাও কোথা থেকে আসলো? দেখো এটা কিন্তু উচ্চারিত হয়, লিখিত হয় না। যেমন আমরা লেখার সময় লিখি, এক লিখি না কিন্তু, 1, 11, 13, তেলা পোকা, খ্যামটা, ঢ্যাপসা, ভ্যাপসা। দেখো লিখছে এক, উচ্চারণ 1। কেউ 1 বলে, 11 বলে, 13 বলে, তেলা পোকা বলে, খেমটা বলে, ঢেপসা বলে, ভেপসা বলে। এটা উচ্চারণ হচ্ছে 1, 11, 13, তেলা পোকা, খেমটা, ঢ্যাপসা, ভ্যাপসা। এই এটা একটি মৌলিক স্বরধ্বনি। বলো মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কি কি? অ, আ, রস্বই, রস্যু, এ, ও, ওকে। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ঠিক আছে, ওকে। ওকে, এবার আসো মৌলিক স্বরধ্বনি 7টি।
এবার আসো, এত বড় সাউন্ড, ঠিক বলেছো। আমরা এবার আসি, দেখো যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কয়টি? রাত হয়ে গেছে তো আশপাশে কেউ নাই, স্বাধীনভাবে, বুঝছো না, এই জন্য একটু জোরে সাউন্ড করলাম, সরি, বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত। দেখো যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরধ্বনি 25টি, ঠিক আছে, মনে থাকবে। আর যৌগিক স্বরবর্ণ 2টি, যৌগিক স্বরবর্ণ 2টি, কি কি? ওই এবং ও, ওই এবং ও, ঠিক আছে। যৌগিক স্বরধ্বনি আসলে 25টি দিবা, 23টার কোনো লিখিত প্রায় উচ্চারিত হয়, এটা আর তোমাদের লাগবে না, মনে রেখো। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। আর যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি, ওই এবং ও, ঠিক আছে। এইটুকু তো মনে থাকবে, হ্যাঁ বলো, হ্যাঁ। এবারে যারা 25টি লিখেছিলে তাদের সবার হয়েছে, থ্যাঙ্কস। আর যাদের হয়নি তাদেরকেও ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। আর যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি, ওই এবং ও। তাহলে মৌলিক কয়টি? 60টি। আর যৌগিক কয়টি? 25টি। 23টির কোনো লিখিত রূপ বাংলায় নেই। এবার আসো, বলেছিলাম না ফলা কয়টি? মনে রাখবা, ফলা 6টি, একটা ছকে বাকিটা সব হয়ে যাবে। ফলা কয়টি? ফলা 6টি, কি কি দেখো? জফলা, বফলা, মফলা, রফলা, লফলা ও নফলা। ওফলা বলে কোনো কথা নেই, নফলা। জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, নফলা। দেখো জফলা সংক্ষিপ্ত হয়ে গেলে জ হয়, জ। ব ঠিক থাকবে। বিশ্ব, শ্মশান, ক্লান্ত, নিম্ন। সমস্যা হলো র নিয়ে, খেয়াল রেখো। এই র আর এক ঝামেলা, এটা যদি তুমি লক্ষ্য করতে না পারো তাহলে এটা নিয়েও তোমাকে সাফার করতে হবে। র কী হবে দেখো, আগের র সবসময় রেফ হবে, দেখো এটা ত র ক, তরক। তুমি এটা সংক্ষেপে ত দাও তাহলে তর্ক হবে। দেখো ব ক র, বকর, সংক্ষেপ করো, রফলা হবে। আগের রে, পরের রফলা। তাহলে আর্দ্র, আর্দ্রতে কয়টা র আছে? 2টা, দয়ের আগে একটা, দয়ের পরে একটা। আজ বাতাসের আর্দ্রতা ছিল, আর্দ্রতা ছিল। তাহলে আগের রে, পরের রফলা, এটা মনে থাকবে। আগে র সবসময় রেফ হবে, এটা একটা রেফ দেখলেই তুমি মনে মনে বলবা আগে একটা র আছে, আর রফলে দেখলেই মনে করবা পরে একটা র আছে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত থাকবে, ওকে। আগের র রেফ, পরের র রফলা। ভাইয়া এরপরে দেখো একটা ছক করবে এখন, যদি রাজি থাকো। এক ছকে সব ব্যঞ্জন শেষ, যত প্রশ্ন আসবে। আর একটি গোপন জিনিস দেখাবো, একটু বলো শুধু, অঙ্ক বানান কোনটা শুদ্ধ? অঙ্ক বানান কোনটা শুদ্ধ? অঙ্ক এইটা হবে না অঙ্ক এইটা হবে? আগেরটা না পরেরটা? বলো অঙ্ক কোনটা শুদ্ধ? অঙ্ক কোনটা শুদ্ধ বলো? অঙ্ক কোনটা শুদ্ধ? জি স্যার, বলো অঙ্ক কোনটা শুদ্ধ, আগেরটা না পরেরটা? তাড়াতাড়ি বলবা, পরে বানান আসলে ঝামেলায় পড়বা। ফার্স্টটা, সেকেন্ডটা? ফার্স্ট। দেখি কে কি কয় আজকে। আমি জানি
তোমরা এইটাই বলবা, কারণ ভুলটাই বেশি করতে পছন্দ করো। অঙ্ক বানান এইটা কেন সেটাও দেখাবো আজকের ক্লাসে, বলবো কথা ক্লাসেই। ঠিক থাকবে। বর্গ, স্কয়ার, বর্গ। দেখো দ্রুত করবা। আর একটু সোজা হলে ভালো ছিল, তাই না? পুরো ছক দেখা যায়। হ্যাঁ, আরো কত জায়গা। সবাই যে ভুল বলেছ, এই ভুলের জন্য আজকে জরিমানা হবে। বানানটা ঠিক মতো পারোনি। এটা হলো বর্গের নাম। বর্গের নাম খেয়াল রেখে, এটা বর্গের নাম। এটা উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান, এটা নাম। এটা হলো ক বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এটা হলো অঘোষ, এটা অঘোষ, এটা ঘোষ, এটা ঘোষ। এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ, এটা নাসিক্য, অল্প নাসিক্য। ঠিক আছে? এটা উচ্চারণের স্থান। কবর্গের ধ্বনিগুলো সব কণ্ঠ থেকে হয়। ধ্বনিটার নাম হলো কণ্ঠধ্বনি। একটু ছোট হয়ে গেছে লেখাটা, তাও দেখো কণ্ঠধ্বনি। এটা তালু থেকে হয়, ধ্বনিটার নাম হলো তালব্য ধ্বনি। ঠিক আছে? এটা মূর্ধা বা দন্তমূল থেকে হয়, ধ্বনিটার নাম হলো মূর্ধন্য ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। এটা ত দন্ত থেকে হয়, দন্ত। উচ্চারণ দন্ত মানে দাঁত, এই জন্য ধ্বনিটা যখন হবে একটা জফলা হয়। এটা হলো দন্ত ধ্বনি। ঠোঁটের আর একটা নাম হলো ওষ্ঠ, এটা ওষ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এটার নাম হলো ওষ্ঠধ্বনি। ওই যে অঙ্ক বানান যে ভুল করছিলা, অঙ্ক বানান কেন অনুস্বার না হয়ে অঙ্ক উক হবে, এই রুলসটা আমরা এখানেই দেখাবো আজকের। কোথাও যাবে না, আর কয়েকটা মিনিট আমার সঙ্গে থাকো। আশা করি এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন আসবে তোমরা পারবে। ঠিক আছে? শুধু কয়েকটা মিনিট আবার সঙ্গে থাকো। ওকে, উপরে অংশ দেখা যায় না? না, অংশ দেখা যায় না স্যার। আচ্ছা, উপরে তো দেখা যাওয়ার কথা, কেন যে অঙ্ক। এটা হলো বর্গের নাম, এটা অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এটা উচ্চারণ স্থান, এটা নাম। এবার দেখো ক বর্গের ধ্বনিগুলো কি কি।
ক, খ, গ, ঘ, উ। চ বর্গের ধ্বনিগুলো কি? চ, স, জ, ঝ, ইয়। ট বর্গের ধ্বনিগুলো কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। ত বর্গের ধ্বনিগুলো কি? ত, থ, দ, ধ, দন্তন্য। প, ফ, ব, ভ, ম। এই যে ক বর্গের ধ্বনিগুলো সব কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এর নাম হলো কণ্ঠধ্বনি। আমি যাচ্ছি, আর একটু লিখতে হবে, একটু লিখে নিই। দেখুন, ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শধ্বনি। অন্তঃস্থ জ, বয়বিন্দুর ল, এটা হলো অন্তঃস্থ ধ্বনি। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এটা হলো ঊষ্মধ্বনি। এর মধ্যে আবার তিনটা দেখো, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এটা শীর্ষধ্বনি। ঠিক আছে। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু রা, এটা তাড়ন জাত ধ্বনি। র, র কম্পনজাত ধ্বনি, র কম্পনজাত। ল পার্শ্বিক, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, পরাশ্রয়ী। ও খণ্ডত, এটা হলো আসলে খণ্ডবর্ণ। খণ্ডতা আসলে তয়ের, খণ্ডতা কি? তয়ের খণ্ডরূপ, খণ্ডরূপ, হসন্ত রূপ বা হলন্ত রূপ। যেমন ত খণ্ডতা, যেমন ত খণ্ডতা। ওকে, এবার লক্ষ্য করো, উপরেরটা একটু পরে যাচ্ছি। উপরের অংশ নিয়েই আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কেন? অঙ্ক বানান ভুল হয়েছিল, তাই না স্যার? আচ্ছা, তোমরা জানো শীঘ্রই একটি বড় রকমের সার্কুলার আসতেছে নার্সিংয়ের। 10 থেকে 15,000 নার্স নিয়োগ করা হবে। তো আগে তো কম্পিটিশনটা কম ছিল, নার্সিং পাশ করলেই চাকরিটা হয়ে যেত। এখন কম্পিটিশনটা যেহেতু অনেক বেশি, সেহেতু একটু তো করতে হবে, প্রস্তুতি নিতে হবে এই নিয়োগটা। আর আমরা সার্কুলার, আপ টু সার্কুলার আমরা সর্বোচ্চ সার্ভিসটা দিব। কিন্তু এ মাসের মধ্যেই ভর্তি হলেই তুমি এই টাকায় ভর্তি হতে পারবে, এরপরেই টাকাটা বেড়ে যাবে। কিন্তু বুঝতে পেরেছ? প্রথম 20 জনের জন্য এই সুযোগটা থাকবে আর কি। অনলাইন হলো মাত্র 3,500 ক্লাস নোট, আর অফলাইন হলো 7,500। ঠিক আছে। আর আগামীকাল বিকেল 3টায় আমাদের নীলক্ষেত অফিসে একটি ফ্রি ক্লাস আছে। ওই ক্লাসটি যে কেউ অংশগ্রহণ করতে পারবে, একটি ফ্রি ক্লাস রয়েছে। আর কোর্সটা হলো, যেহেতু শীঘ্রই সার্কুলারটা হবে, 4 মাসের মধ্যেই আমরা কমপ্লিট করে দেব। আর সেক্ষেত্রে তোমরা এখানে নাম্বার দেওয়া আছে, কমেন্টে তোমরা ওই নাম্বারে কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আজকে যা পড়াবো এখন শেষ করব আমরা। বাকিটা আলোচনাটাই লেখাপড়ায় শেষ। ওখানে একটা জিনিস, খুব গোপন একটা জিনিস আছে, ওটা সবার শেষে শেখাবো। ভালোটা সবার শেষে, তাই না? ভালো খাবারটা শেষে দিলে ওটা মনে থাকে, মুখে লেগে থাকে। আলোচনায় যাই।
আর পুরো চ্যাপ্টার যেটুকু আলোচনা করলাম এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব, খুবই গুরুত্বপূর্ণ শব্দের ক্লাসটা। দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ কোথাও না কোথাও স্পর্শ করে বলে এই 25টি বর্ণকে বলা হয়, এটা ধ্বনিটি হল স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় কোথাও না কোথাও স্পর্শ করে বলে এটাকে বলে স্পর্শধ্বনি। তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব এবং হ, খেয়াল রেখো কোনটা কোনটা। তালব্য স, মূর্ধন্য স, অন্তস্থ একটু পরে যাবো আমি। তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব এবং হ উচ্চারণের সময় একটু উষ্ণ বাতাস বেরোয়, গরম। স, হ, দেখো এটা উষ্ণ ধ্বনি। এর মধ্যে প্রথম 3টা ধ্বনি উচ্চারণের সময় সাপের মতো একটা উচ্চারিত হয় বলে এটা শীষ ধ্বনি। ডয় বিন্দুরা এবং ঢয় বিন্দুরা উচ্চারণের সময় একটা তাড়নার সৃষ্টি করে, তাড়নার, এটাকে বলা হয় তাড়নজাত ধ্বনি। র উচ্চারণের সময় জিভের ডগায় একটা কম্পনের সৃষ্টি হয় বলে এটা হলো কম্পনজাত র। ল উচ্চারণের সময় জিভের ডগা সামনের দাঁতে স্পর্শ করে বলে এটাকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বলে এটা হলো পরাশ্রয়ী বর্ণ। এতক্ষণ হলো ধ্বনি, এটা হলো বর্ণ। আর খণ্ডতা আসলে তয়ের খণ্ডরূপ, হস্যন্তরূপ বা হলন্তরূপ। খণ্ডতা আসলে তয়ের খণ্ডরূপ, হস্যন্তরূপ বা হলন্তরূপ, ঠিক আছে। তাহলে ক থেকে 25টি মত পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও না কোথাও স্পর্শ করে বলে এই 25টি স্পর্শধ্বনি, মনে থাকবে। আর অন্তস্থ বাণীর শেষে দেখো এটা কিন্তু কম্পনজাত, এটা পার্শ্বিক, কিন্তু এই যে সিরিয়ালি স্পর্শধ্বনি আর উষ্মধ্বনির মাঝে থাকার কারণে তাকে বলা হয় অন্তস্থ ধ্বনি। আমি আর একটু ভালো করে বুঝাই। দেখো এই যে প ফ ভ ব ম, অন্তস্থ জ বয়বিন্দুর ল, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব মাঝে বসে বলে এটাকে অন্তস্থ ধ্বনি বলা হয়। অন্তস্থ হলে মাঝে, সরি একটু বিঘ্ন ঘটেছিল, সরি একটু বিঘ্ন ঘটেছিল, ওই যে সম্ভবত নেটে কোনো কারণে ঝামেলা হচ্ছিল, আমরা আবারও যুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখো এটা তো হয়ে গেল, এখন খুবই গুরুত্বপূর্ণ অংশটা আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ অংশটা, ঠিক আছে। যারা যারা লাইনে আছে সবাই এখন যুক্ত হয়ে যাও, যুক্ত থাকো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা হবে। এখন আমরা এই অংশটা মুছে ফেলি, এখান থেকে আসলে পারবে। এবার ওই যে ওইটা ভুল হয়েছিল না সেটা আমরা দেখাবো। দেখো এই যে কবর্গের দেখো উচ্চারণ করো আমার সঙ্গে, দেখো ক খ, কয় বাতাস কম, ক্ষয়ে বেশি। বাতাস কম হলে অল্প প্রাণ হবে, বেশি হলে মহাপ্রাণ হবে। ক খ কিন্তু কাঁপে নাই, এই যে না কাঁপলে, এই যে স্বরতন্ত্রী ভোকাল কর্ড না কাঁপলে এটা হলো অঘোষ, আর কাঁপলে হলো ঘোষ। গ ঘ ও, এটা নাক থেকে বেরোয় বলে নাসিক্য। দেখো এটা কম, বাতাস কম হয় বলে অল্প প্রাণ, বেশি হয় বলে মহাপ্রাণ। কম অল্প প্রাণ, বেশি মহাপ্রাণ, আর এটা নাসিক্য। কিন্তু এই প্রথম 2টা কাঁপে না, পরের 3টা কাঁপে বলে এটা ঘোষ। দেখো ক খ কম বেশি, গ ঘ ও কম বেশি নাকে, তবে পরের 3টেই কাঁপে, যেন ঘোষ। আর পুরো ধ্বনিটা উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে। তাহলে বাতাস বেশি থাকলে, বাতাসের চাপের আধিক্য থাকলে মহাপ্রাণ, কম হলে অল্প প্রাণ, নাক থেকে নাসিক্য। আর পুরো ধ্বনিটা কিন্তু কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে। দেখো তুমি ক খ গ ঘ ও, পরের ধ্বনিটা উচ্চারণের সময় জীবের মধ্যভাগ ভাজি উপরে তালুতে লাগে বলে তালব্য ধ্বনি। দেখো চ ছ জ ঝ ইয়, তালুতে লাগে বলে তালব্য ধ্বনি। পরের ধ্বনিটি উচ্চারণের সময় জীবের ডগা মূর্ধায় লাগে বলে মূর্ধন্য ধ্বনি। দেখো ট ঠ ড ঢ ন, ট ঠ ড ঢ ন। পরের ধ্বনিটি উচ্চারণের সময় জীবের ডগা দাঁতে লাগবে বলে দন্ত ধ্বনি। তুমি দেখো ত থ দ ধ ন। পরের ধ্বনিটি উচ্চারণের সময় জীবের ডগা ওষ্ঠবা ঠোঁটের সাথে, ওষ্ঠবা ঠোঁটের সাথে অধরের এই যে অষ্টধ্বনি। দেখো প ফ
ব ভ ম। ভালো করে লক্ষ্য করো, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা অল্প প্রাণ। তুমি মনে রাখবে কী হবে, 1 3 বেজোর জোর কমতেই অল্প প্রাণ, 1 3 বেজোরতেই অল্প প্রাণ জোর কম। ক চ ট ত প গ জ ড দ ব, 1 3 বেজোর জোর কম অল্প প্রাণ। প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিটা মহাপ্রাণ। তুমি মনে রাখবা 2 4 জোর মহাপ্রাণ। খ ছ ঠ ত ফ ঘ জ ড দ ব, 1 3 বেজোর জোর কম অল্প প্রাণ, 2 4 জোর মহাপ্রাণ, ক ছ ট ত প গ জ ড দ ব। হ্যাঁ, তাহলে মনে রাখবা 1 3 বেজোর জোর কম অল্প প্রাণ, 2 4 জোর মহাপ্রাণ। দেখো 1 2 3 4 5। পঞ্চম ধ্বনিটা আলাদা বলে নাসিক্য উ ও মূর্ধন্য দন্তন্য ম, 1 3 বেজোর জোর কম অল্প প্রাণ, 2 4 জোর মহাপ্রাণ। পঞ্চম ধ্বনিটা নাকি হলো নাসিক্য। প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটা অঘোষ। দেখো ক চ ট ত প খ ছ ঠ ত প। তুমি মনে রাখবা 1 2 ভালো তো ঘুষ খায় না, অঘোষ। 3 4 5 ঘোষ, 3 বছর থেকে ঘুষ খাওয়া শুরু করে, 4 বছর বেশি বেশি খায়, 5 বছর থেকে একদম আজান দিয়ে খায়, ঘোষ। তাহলে 1 3 বেজোর জোর কম অল্প প্রাণ, 2 4 জোর মহাপ্রাণ, পঞ্চম নাসিক্য। 1 2 ভালো বলে ঘুষ খায় না, অঘোষ। 3 4 5 ঘোষ, ঘোষ কাঁপে, এটা কাঁপে, ঘোষ না কাঁপলে অঘোষ, স্বরতন্ত্রী বলা হয় এটাকে। এবার দেখো ক বর্গের ধ্বনিগুলো সব কণ্ঠ থেকে, বাতাস ছেড়ে থেকে ফুসফুস লাগছে কোথায়, কণ্ঠে। এই জন্য ক বর্গের ধ্বনিগুলো সব কণ্ঠধ্বনি। যদি প্রশ্ন আসে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি, তুমি এক কথায় বলবো ফুসফুস এবং জিহ্বা। বাক যন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ফুসফুস এবং জিহ্বা। তাহলে দেখো বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুসফুস এবং জিহ্বা। বাতাস ছেড়েছে, ফুসফুস লাগছে কণ্ঠে, ক বর্গের ধ্বনিগুলো কণ্ঠধ্বনি, ক খ ঘ ঘ ও। পরে একটু সামনে তালু বলে চ বর্গের ধ্বনিগুলো চালম্ব ধ্বনি, চ ছ ঝ ঝ ইয়। আরেকটু সামনে মূর্ধা বলে ট বর্গের ধ্বনিগুলো সব মূর্ধন্য ধ্বনি, ট ঠ ঢ ঢ মূর্ধন্য। আরেকটু সামনে দন্ত বলে ত বর্গের ধ্বনিগুলো সব দন্ত ধ্বনি, ত থ দ দ ন। আরেকটু সামনে ওষ্ঠ বলে প বর্গের ধ্বনিগুলো সব ওষ্ঠ ধ্বনি, প ফ ভ ব ম। ঠিক আছে, আর এই তো মোটামুটি হয়ে গেল। এখন দেখো গুরুত্বপূর্ণ অংশটা, সেটা হলো তোমরা চাইলে আমি লিখে দেবো, আমি একবার বলি, যদি বুঝতে পারো ভালো, না হলে লিখে দেবো। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়ে। এখানে কোনোভাবেই অঙ্ক বানানো অনুস্বার হবে না, কারণ সুসংহত। আগে কথাটা বুঝে নাও, সুসংহত মানে হলো অর্থপূর্ণ, আর মৌল হলো যেটাকে ভাঙানো যায় না। প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়বে। কি হচ্ছে সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়বে। সুসংহত মৌল শব্দে এই নাসিক্য ধ্বনিগুলো সব এটার সাথে যুক্ত হবে। এই নাসিক্য ধ্বনি এটার সাথে, এটা এটার সাথে কি আমি দেখাচ্ছি, তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও বা দ্রুত লিখে নাও। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার শেষ অংশ। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলো কাঁধে চড়বে। দাঁড়িয়ে যেমন দেখো, যেমনটা আমি এখানে লিখি, হাইফেনটা দেই, তারপরে আমি করতেছি, লক্ষ্য করো। তাহলে মুছি কিন্তু এটা, এই অংশটা, এটাই লাস্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 1 2 3 4 5। এটা কি ও, এটা কি ও, সবার আগে কি অঙ্ক, তারপরে কার কাছে চড়বে খ, পঙ্খী, তারপরে কার কাছে চড়বে গঙ্গা। হ্যাঁ, অঙ্ক পঙ্খী, দেখো গঙ্গা, লঙ্ঘন, ঠিক আছে। এবারে ইও দেখো অঞ্চল, বংশা, ইয়োস বংশা, গঞ্জ, ইয়োর সাথে হবে ঝঞ্ঝা, ঝ ইয়ো ঝাকা ঝঞ্ঝা।
এবার দেখো মূর্ধন্য কণ্টক, কণ্ঠ মূর্ধন্য, দণ্ড, টুণ্ড, তাহলে এটা ট বর্গীয় দীর্ঘ মূর্ধন্য। এবারে দন্তন্য দেখো, ত বর্গীয় দীর্ঘ দন্তন্য, সন্তান, এটা গ্রন্থ, গ্রন্থ থ। আনন্দ দেখো, আনন্দ, গন্ধ, ঠিক আছে। লাস্ট দেখো ম, পয়েরকে ধরবে সম্পা, এখানে সম্পা, এটা কিন্তু সব মূর্ধন্য, এটা দন্তন্য, কারণ এই প্রত্যেক নাসিক্য ধ্বনিগুলো দিয়ে এটা শব্দ গঠিত হবে। সম্পা দেখো ফ, এই যে লম্ফ। এবার ব, এই যে দেখো লময় ব, আর এটা হলো সম্ভব। তাহলে সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়বে। সুসংহত মৌল শব্দে প্রত্যেক বর্গের নাসিক্য ধ্বনিগুলো ওই বর্গের বাকি ধ্বনিগুলোর কাঁধে চড়বে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের আসল কাহিনী। আজকে আমরা পুরোটা যা করালাম, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, বাঙালি ল্যাঙ্গুয়েজ কীভাবে আসলো, কোন লিপি থেকে আসছে, পুরো ভিডিওটা যারা পরে যুক্ত হচ্ছে পুরো ভিডিওটা দেখবা, কাজে লাগবে। আশা করি এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। এবার বুঝতে পারছো অঙ্ক বানান কেন অনুস্বর হবে না, কারণ এটা সুসংহত। কিন্তু ভাঙানো যদি যায় তখন অনুস্বর হবে। যেমন দেখো সমযোগবাদ, তখন হবে সংবাদ, এটা ভাঙানো গেলে অনুস্বর হবে, নাহলে হবে না। তাহলে আজকে পর্যন্ত থাক। সবাই চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। পরের ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।